আসসালামু আলাইকুম আমার প্রাণের ভাই বোনেরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম আবারও তোমাদের মাঝে ফিরে আসলাম। ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমরা যে বোর্ড ভিত্তিক প্রবলেমগুলো সলভ করতেছিলাম তারই ধারাবাহিক একটা প্রবলেম সলভ করবো আজকে আমরা, এবং আজকে আমরা করতেছি হচ্ছে সিলেট বোর্ড 2025। আমি বিশ্বাস করি আমার ভাই বোনেরা যথেষ্ট ভালো পরিমাণে পড়াশোনা করতেছে, তারা হচ্ছে নিজেদের নিয়ে অনেক কনসার্ন এবং তারা বিশ্বাস করে যে তারা ইনশাল্লাহ অনেক ভালো একটা কিছু করবে, এবং তাদের এই ভালো করার প্রত্যয়ে আমি নাজমুল ইসলাম আবার তোমাদের সামনে হাজির। আমরা শুরু করবো এবং সবাই অবশ্যই ইজি অ্যাকাউন্টিং বই যেটা আছে সেটা ফলো করবো। প্রত্যেকটা অঙ্ক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এখন হচ্ছে বোর্ডগুলো সলিউশন করাচ্ছি। আর এই বোর্ডগুলো আমি এমনভাবে সলিউশন করাচ্ছি যে এটা একটা বোর্ড না, এটা জাস্ট অঙ্ক। এটা আমার ভাই বোনদের শিখাইতে হবে এনি হাও, তাতে আমার যত সময় লাগে জাস্ট সলভ করেই আমি পাঠাই দিচ্ছি না, ঠিক আছে? তো আমি আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার সাথে সাথে অঙ্কগুলো প্র্যাকটিস করবা। সো আমরা আজকে এখন যেটা করতেছি সেটা হচ্ছে সিলেট বোর্ড 2025-এর একটা অঙ্ক। এটা খুবই ভালো একটা অঙ্ক। এই অঙ্কগুলো আমার পছন্দ, কারণ এই অঙ্কগুলো আসলে অনেক কম সময়ের মধ্যে অনেক ভালো একটা মার্কস ক্যারি করা যায়। সো আমি তোমাদের হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে সলভ করাবো। সো আমি সবসময় যেমনটা বলি ভাই, অঙ্ক শুরু করার আগে কোশ্চেনটা ভালো করে পড়ে নাও। কোশ্চেনটা পড়াটা জরুরি। অনেক সময় দেখবা নার্ভাসের জন্য বা তাড়াহুড়োর জন্য একটা কোশ্চেন পড়ছো আর একটা অ্যান্সার করে দিচ্ছ, এইগুলো করা যাবে না। সময় একবারের জন্য, সময় লিমিটেড, সময় তুমিও যা পাচ্ছ অন্য তাই পাচ্ছে, তোমার চেয়ে যেন অন্য কেউ আগায় না থাকে, এইটা করা যাবে না। সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এবার আসলে তাহলে আমরা শুরু করি, চলো। ওকে, দেখো আমাদের এখানে প্রথমে বলছে আনুষঙ্গিক খরচের পরিমাণ। তাহলে আনুষঙ্গিক খরচ কি আমরা এটা জানি। এরপরে হচ্ছে ক্রয় জাবেদা তৈরি করতে বলছে, এরপরে সহকারী খতিয়ান করতে বলছে। সিম্পল, আমরা খুব ধীরে ধীরে এবং খুব মানে খুব কনফিডেন্টলি এই অঙ্কটা হচ্ছে সলিউশন করব। প্রথমে বলছে আনুষঙ্গিক খরচ। আমরা এটা ভালো করে জানি, যখন পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় হয় তখন ওর মধ্যে অবশ্যই বাড়তি কোনো খরচ থাকে। যখন পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করি তখন অবশ্যই তার মধ্যে বাড়তি কোনো খরচ থাকে। তাহলে এই যে বাড়তি খরচগুলো হয় বা যে প্রত্যক্ষ খরচগুলো হয় যা ক্রয়ের সাথে সরাসরি জড়িত, সেটাকে বলে হচ্ছে তোমার আনুষঙ্গিক খরচ। তাহলে আমরা দেখি 1 তারিখে আছে আমাদের প্যাকিং খরচ এবং 15 তারিখে আমাদের আছে পরিবহন খরচ। এই দুইটাই হচ্ছে গিয়ে আমাদের আনুষঙ্গিক খরচ বা বাড়তি খরচ, ঠিক আছে? তাহলে আমরা চলো একটু অ্যান্সারে দেখে আসি যে আমাদের বাড়তি খরচটা আসলে মিলছে কিনা। ওকে, এই যে দেখো বাড়তি খরচ হচ্ছে 2024-এর আগস্ট মাসের 1 তারিখে প্যাকিং খরচ 2000, পরিবহন খরচ হচ্ছে 500। এছাড়া এখানে আরো কি কি প্যাকিং মানে বাড়তি খরচ থাকতে পারে, আনুষঙ্গিক খরচ থাকতে পারে, আরো থাকতে পারে। যেমন ধরো হচ্ছে তোমার বীমা খরচ, তোমার আমদানি শুল্ক, তারপরে তোমার রপ্তানি শুল্ক, তারপরে হচ্ছে তোমার কাইন্ড অফ আমদানি শুল্কটাই এখানে সবচেয়ে বেশি জরুরি। আর তারপরে হচ্ছে গিয়ে তোমার এখানে আছে বীমা খরচ, কুলির খরচ, এই যেগুলো থাকে সেগুলো সবই হচ্ছে তোমার আনুষঙ্গিক ব্যয়। ওকে, তাহলে আমরা এটা করে ফেললাম। বাস, এবার আমরা কি করব? আমরা এবার করব হচ্ছে খ নাম্বার, ঠিক আছে লোকে ভাই? খ নাম্বারে কি বলছে? ক্রয় জাবেদা তৈরি করতে বলছে। তো ক্রয় জাবেদা কেন তৈরি করে আমরা এটা ভালো করে জানি। ক্রয় জাবেদা তৈরি করা হয় ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য। আমরা এটা ভালো করে জানি যে ক্রয় জাবেদা তৈরি করা হয় ধারে পণ্যদ্রব্য ক্রয়ের জন্য। বেসিক্যালি ক্রয় এবং বিক্রয় জাবেদা তৈরি করা হয় ধারে পণ্যদ্রব্য ক্রয় অথবা ধারে পণ্যদ্রব্য বিক্রয়ের জন্য। বিক্রয়ের জন্য বিক্রয় জাবেদা, ক্রয়ের জন্য হচ্ছে ক্রয় জাবেদা, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমরা ক্রয় জাবেদা করব, এবং এই যে ক্রয় জাবেদা আছে, ক্রয় জাবেদার মধ্যে দেখি তাহলে আমরা কোন কোন লেনদেনগুলো আছে ধারে। দেখো এখানে আমাদের ক নম্বরে প্রথমে বলছে চয়ন ট্রেডার্সের নিকট, তার মানে এইটা হচ্ছে একটা ধারে লেনদেন, কারণ এখানে নগদ বা ব্যাংক কোনো কিছু বলা নাই। এবং আমরা এটা ভালো করে জানি, যখন শুধুমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে ক্রয় বিক্রয় বলা হয়, যখন শুধুমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে ক্রয় বিক্রয় বলা হয় সেটা হচ্ছে ধারে পণ্য ক্রয় বিক্রয়। এবারে যে তাপসের কথা বলছে, তার মানে এই দুইটা হচ্ছে ধারে। এবং এখানে বলা আছে প্রতি কেজি 70 টাকা, 2 কুইন্টাল। দেখো এই যে গল্পটা এখানে তোমাদের সাজাই দিচ্ছে, 2 কুইন্টাল, এইটা তোমাকে বের করতে হবে, কারণ তোমাকে কিন্তু প্রতি কেজি এবং কেজি এটা বলে নাই, কেজি টু কেজি বলে নাই, তোমার বলছে 2 কেজি, মানে প্রতি কেজি 70 টাকা, 2 কুইন্টাল। তাহলে 2 কুইন্টালে কত কেজি হয় সেটা তোমাকে বের করতে হবে। তো অবশ্যই এটা আমি তোমাকে বলে দিব, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা সবই। তারপরে কি বলছে? তাপস ট্রেডার্সের নিকট প্রতি প্যাকেট 150 টাকা, কত? 150 প্যাকেট। তার মানে তোমাকে এই যে প্যাকেট এবং এই প্যাকেট, তার মানে দুইটা একই সমান। এখন আর তোমাকে এটা বের করা লাগলো না। তোমাদের সতর্কতার জন্য আমি তারপরে কিছু বাড়তি কথা এখানে অ্যাড করে দিই। দেখো অনেক সময় বলে যে প্রতিটি মানে একটি, ধরো 20 টাকা, একটা হচ্ছে 20 টাকা। এরপরে কি হয়? একটা 20 টাকা, এরপরে ওখানে বলে দেয় 10 হালি, 10 ডজন, 10 কুড়ি, 10 শতক,
এভাবে করে তোমাদের এইগুলাকে একটু পাজল করে দেয়, তখন আসলে আমাদের বের করতে হয় যে এক হালিতে কয়টা হয়, এক হালিতে কয়টা হয়, এক হালিতে হয় হচ্ছে গিয়ে তোমার 4টা, তাহলে 10 হালিতে কত হবে 40টা, তাহলে একটার দাম হচ্ছে কত 10 টাকা বা 20 টাকা, তাহলে আমার এই 40টার কত হবে। এভাবে করে আমাদের আসলে প্রথমে এককগুলো বের করে নিতে হয়। তো এইখানেই তোমার এই যে একটা গেম খেলছে, ঠিক আছে। তাহলে আসো আমরা হচ্ছে গিয়ে দেখি আমাদের অ্যান্সারটা, তোমরা একটু আমার সাথে মনোযোগ দাও সবাই। দেখো এটা হচ্ছে আমাদের ক্রয় জাবেদা, এটা হচ্ছে আমাদের ক্রয় জাবেদা, এবং দেখো এই ক্রয় জাবেদাটা কে তৈরি করছে, এই ক্রয় জাবেদা তৈরি করছে উমাইজা ট্রেডার্স, সে হচ্ছে ক্রেতা, এর জন্য তার নাম। ক্রয় জাবেদা সাধারণত ক্রেতা তৈরি করে আর বিক্রয় জাবেদা সাধারণত বিক্রেতা তৈরি করে। তো এইগুলা একটু ভালো করে ওখানে খেয়াল রাখবা যে আসলে কে ক্রেতা বা কে বিক্রেতা, এইগুলা পাজল হওয়া যাবে না, উল্টো নাম লেখা যাবে না ভাই। ওকে, তাহলে আমরা একটা ক্রয় জাবেদার ছকটা দেখে নেই। প্রথমে হচ্ছে তারিখ, দেন হচ্ছে ক্রেডিট হিসাব খাত, এটা কেন ক্রেডিট হয়েছে আবার বুঝাবো। দেন হচ্ছে শর্ত, চালান, সূত্র, এটা কমন একটা ফরম্যাট, চালানগুলো এখানে আমরা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে ধারে পণ্য ক্রয় বিক্রয়ের যে জাবেদা বা ডেবিট ক্রেডিট আছে সেটা, ধারে পণ্য ক্রয় বিক্রয়ের যে জাবেদা বা ডেবিট ক্রেডিট আছে সেটা। তাহলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, এটা হচ্ছে আমাদের ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জাবেদা। এটা জাবেদা কি, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখন কথা হচ্ছে তাহলে এইখানে ক্রেডিট হিসাব খাত কেন আসছে। দেখো লক্ষ্মী ভাই, এই যে চয়ন এবং তাপস, এরা দুইজনই কিন্তু আমার প্রদেয় হিসাব, জাস্ট ইন্ডিভিজুয়ালি এখানে আলাদা আলাদা করে নাম লেখা আছে। তো যদি আলাদা আলাদা করে নাম লেখা থাকে, আলটিমেটলি এদের তো সবাই আমার পাওনাদার, চয়নও আমার একজন পাওনাদার, তাপসও পাওনাদার। তাহলে এখানে যে নামগুলো লিখছি এরা তো আমার এই যে প্রদেয় বা এই যে আমার পাওনাদারগুলা, তাহলে এই পাওনাদারগুলো যদি এখানে আমি নাম লিখি তাহলে অবশ্যই সেটা আমার ক্রেডিট হিসাব খাত, এই হিসাব খাতগুলো তো আমার এখানে ক্রেডিট। সো এর জন্য আমরা ক্রেডিট হিসাব খাত লিখি। এবার আমি তোমাদের ধীরে ধীরে মনে রাখার জন্য বলবো, ক্রয় ডেবিট, তাহলে এখানে কি হবে, ক্রয় জাবেদা করলে ক্রেডিট হিসাব খাত, বিক্রয় জাবেদা কি ক্রেডিট, এখানে কি হবে তাহলে ডেবিট হিসাব খাত। এভাবে করে উল্টো নামটা হয় এখানে যে জাবেদাটা তুমি করবা তার। তাহলে এটা মনোযোগ দিয়ে শুনিও। এবার আমরা দেখো টাকাগুলো কিভাবে বের করছি সেটা তোমাদের এবার দেখাবো সুন্দর করে। লক্ষ্মী ভাই দেখো, ছক আমরা করে ফেলছি সুন্দর, তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নম্বর, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, শেষ। এবার আমরা করব কি, টাকাটা কিভাবে বের করছি। চাল ক্রয় কত কেজি, প্রতি কেজি কত করে, প্রতি কেজি 70 টাকা। কত কুইন্টাল, 2 কুইন্টাল। দেখো এই যে এখানে 100 দিয়ে কেন গুণ দিছে, 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি, 1 কুইন্টাল মানে কি 100 কেজি, 1 কুইন্টাল মানে কি 100 কেজি। তাহলে 2 ইন্টু 100, তার মানে আমার 200 কেজি হচ্ছে আমরা কিনছি। তাহলে 200 কেজি কিনছি, 70 টাকা করে, দাম আসছে কত 14,000 টাকা। এইটার উপরে আবার আমি কারবারি বারটা পাইছি 5%, 700 টাকা। এই 14,000 উপরে আমরা এভাবে 14,000 ইন্টু ক্যালকুলেটরে 5% দিলে আমার টাকাটা চলে আসবে, আমরা 13,300 টাকা বের করে ফেলছি। দেন আমাদের ওখানে আনুষঙ্গিক যে খরচটা আছে সেটা আমরা যোগ করে এই যে 15,300 টাকা পাইছি। এখন কথা হচ্ছে যে ভাইয়া সব কিছু যোগ করে তারপরে কেন আমরা কারবারি বারটা বের করলাম না। স্পষ্ট এবং খুব স্ট্রেট কাট বলবো, আনুষঙ্গিক খরচের উপরে কোনো রকমের কোনো কারবারি বারটা তুমি কখনোই পাবা না বা দিবা না। কারবারি বারটা হবে সবসময় তোমার পণ্যের ক্রয় মূল্যের উপরে, এই একটা কথা আজীবনের জন্য জায়েজ। এর জন্য কারবারি বারটা থাকলে আগে বাদ দিয়ে তারপরে আনুষঙ্গিক খরচ যোগ করতে হয়, সেটা ক্রয় জাবেদা হোক আর বিক্রয় জাবেদা হোক, ঠিক আছে। ওকে ডান, এটা আমরা 15,000 দেখো 300 টাকা এখানে নিয়ে বসাই দিচ্ছি। এখন আমরা কি করব ভাই, মসুর ডাল ক্রয় কত করে 120 টাকা, কতটুকু 150 কেজি। দেখি তো আমরা এখানে অ্যান্সারটা কি আছে, আমাদের 120 টাকা আছে না অন্য কিছু আছে, এই যে দেখছো 120 টাকা আছে। সো আমরা হচ্ছে 120 টাকা করে 150 দিয়ে গুণ দিয়ে আমরা 18,000 টাকা পাইছি। কত পাইছি আমরা 18,000 টাকা পাইছি। এই যে আমরা 18,000 টাকা পাইছি তার উপরে আমরা আবার 3% বাট্টা পাইছি, এইটাকে আমরা এই যে 3% দিয়ে গুণ দিয়ে আমরা 540 টাকা পাইছি, সেটা মাইনাস করে হয়েছে 17,460। 17,460 মাইনাস করলাম, এরপরে আমরা 17,460 টাকা পাওয়ার পরে এই যে আমার আনুষঙ্গিক বা প্যাকিং খরচ ছিল সেটা যোগ করে দিলাম, দেন হয়েছে 17,960। আমরা এটা এখানে বসাই দিচ্ছি। এবার আমরা হচ্ছে গিয়ে যোগ করে এই যে যেটা পাইছি সেটা হচ্ছে 33,260, আমরা ডাবল ক্লোজ দিয়ে ক্লোজ করে দিলাম। এইটা হচ্ছে গিয়ে আমার একটা ক্রয় জাবেদা, তার মানে ধারে পণ্য ক্রয়ের জন্য আমরা ক্রয় জাবেদা করি। ক্রয় জাবেদা সবসময় এখানে নিট টাকাটা বসাই, নিট যে টাকাটা বসবে, এবং এখানে আমরা হচ্ছে এই যে নামগুলো আমার লিখি সেটা হচ্ছে আমার পাওনাদার। আর আনুষঙ্গিক খরচ আমরা হচ্ছে কি করি, আগে আনুষঙ্গিক খরচ আমরা
বাদ দিতে পারি না, আমরা আনুষঙ্গিক খরচ সবার শেষে যোগ করি, আগে কারবারিবারটা বাদ দিই। ঠিক আছে, এই হচ্ছে আমার অঙ্ক গেল। দেখো সবাই মনোযোগ দিয়ে। এবার আমরা করব কি লক্ষ্মী ভাই, এবার আমরা করব সহকারী যে খতিয়ান আছে। তার আগে তোমাদের একটা জিনিস আগে ক্লিয়ার করে নেই ভাই, সহকারী খতিয়ান বা সাধারণ খতিয়ান করা হয় ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা থেকে সাধারণত। এবং যদি এখানে এই যে বাট্টা ছাড়া যে ক্রয় বিক্রয়গুলো, মানে নগদ বাট্টা ছাড়া যে ক্রয় বিক্রয়গুলো থাকে, এইটা দিয়ে আমরা যখন সাধারণ খতিয়ান করি, তোমরা যদি ওটা ইন্টারভিউ উঠলে পাবে। এখন তো তোমাদের জন্য আসলে সিলেবাসটা অনেক বেশি ইজি, দ্যাটস ওয়াই। ওকে, এবার দেখো এই যে আমার এখানে নিট ক্রয়, নিট পাওনাদার আছে, এই যে টোটালটা, এইটা দিয়ে হয় কি, এইটাকে বলে সাধারণ। এইটা ভাবে আমরা সাধারণ একটা চিত্র পাই যে টোটাল আমার পাওনাদার কত, টোটাল আমার ক্রয় কত, এটাকে বলে সাধারণ জাবেদা। তো গোপনে যদি বলি, একটা ক্রয় জাবেদা বা একটা বিক্রয় জাবেদা থেকে বাট্টা ছাড়া ক্রয় বিক্রয় হলে, মানে হচ্ছে নগদ বাট্টা ছাড়া, সেখান থেকে সর্বোচ্চ 2টা সাধারণ খতিয়ান হবে। কয়টা সাধারণ খতিয়ান হবে? 2টা। আর এই সাধারণ খতিয়ানের যোগফল কত হবে? টোটালটা। সাধারণ খতিয়ান যখন করব, একটা ছক থেকে করতে হবে 2টা, এই যে কোনায় যেটা থাকে ডান পাশে, শেষ। আর এইটার কি হবে লক্ষ্মী ভাই? টোটাল টাকা হবে যেটা দেয়া আছে সেটা দিয়ে, ডান। আর সহকারী হচ্ছে এই যে এখানে যে আমরা ইন্ডিভিজুয়াল যে নাম লিখি, এইটাকে বলে হচ্ছে সহকারী, এটাকে বলে সহকারী খতিয়ান। সহকারী মানে কি, দেখো ওইটাকে আমরা টোটাল একটা চিত্র পাইতাম, আর এখানে আমরা প্রত্যেকের চিত্রটা পাচ্ছি। ওখানে যেমন আমাকে বলতো টোটাল পাওনাদার কত, 30,000, আর এখান থেকে কি পাচ্ছি, চয়নের 20,000 আর তাপসের 10,000, তাহলে টোটাল 30,000। মানে ইন্ডিভিজুয়াল একদম আলাদা করে আমাকে সাহায্য করতেছে এটা, যে টোটাল ডিটেলসটা বের করার জন্য। তো এইটা হচ্ছে তোমার সহকারী খতিয়ান। ঠিক আছে, চয়ন ট্রেডার্স আর তাপস ট্রেডার্স। তাহলে সহকারী খতিয়ান কি হয়? সহকারী খতিয়ান একটা ছকে দেখো, এই একটা হইতে পারে, 2টা হইতে পারে, এখানে আরেকটা থাকলে 3টাও হইতে পারে। এইটা যে কয়টা এখানে নাম থাকবে সেই কয়টা খতিয়ান হবে। বাট এই সাধারণ খতিয়ান এটা 2টা হবে। এখানে যদি 5টা নাম থাকে তাও এখানে এই যে 2টা হচ্ছে, এখানে যদি একটা নাম থাকে তাও এখানে 2টাই হবে। সাধারণ খতিয়ান করতে বললেই ক্রয় এবং পাওনাদার। আর সহকারী খতিয়ান কি হবে? এখানে যে কয়টা নাম থাকবে সেই কয়টা, ডান। এবার আমরা সহকারী খতিয়ান করব। চলো সহকারী খতিয়ান কিভাবে করে আমরা জানি এটা, এবং আমরা এটা চলমান জের ছকে করব, কারণ চলমান জের ছক আমাদের জন্য ইজি। ঠিক আছে, ওকে। দেখো তো আমরা চলমান জের ছক করব, চলমান জের ছক আমাদের জন্য ইজি। একদম একবার করে বলবো, ভালো করে মনোযোগ দাও। লেখছি নাম, লেখছি কি করতেছি, চলমান জের ছক, চয়ন ট্রেডার্স। এটা হচ্ছে উমাইজা ট্রেডার্সের সহকারী খতিয়ান, চলমান জের ছক। উমাইজা ট্রেডার্সের সহকারী খতিয়ান, চলমান জের ছক। আর এটা হচ্ছে চয়ন ট্রেডার্স, ডান। ওকে, এবার আসি খতিয়ান আমরা কিভাবে করি। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আর এটা হচ্ছে জের বা ব্যালেন্স, মানে প্রত্যেক মাস বা প্রত্যেক দিন শেষে যে ব্যালেন্স থাকে, অথবা এটাকে আমরা বলি উদ্ধৃত। এটাকে কি বলি? উদ্ধৃত। এটা হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আর এটা হচ্ছে জের বা ব্যালেন্স বা উদ্ধৃত। ঠিক আছে, মানে আমার ডেবিট ব্যালেন্স কত, আমার ক্রেডিট ব্যালেন্স কত। ব্যালেন্সটা কিসের উপরে ডিপেন্ড করে? এই টাকার উপরে ডিপেন্ড করে। এটা যদি বড় হয় তাহলে ব্যালেন্স ডেবিটে হবে, এইটা যদি বড় হয় তাহলে ব্যালেন্স ক্রেডিটে হবে। এই হচ্ছে আমাদের ছক। তাহলে ছকটা আমরা আবার একটু ধীরে ধীরে বলি। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এরপর হচ্ছে ব্যালেন্স, সেটা কি ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স। আর এটা হচ্ছে হিসাবের কোড নং, এটা হচ্ছে হিসাবের কোড নং। ওকে, এখন আসো, এবার আমাদের এই যে ডেবিট এই ক্রেডিট, এটা কার উপরে ফোকাসড? এটা হচ্ছে এইখানে যে নামটা থাকে, বা এই যে আমার চয়ন, বা এই যে আমার প্রদেয়, তার উপরে ফোকাস। কার উপরে ফোকাস? তার উপরে ফোকাস। এই যে চয়ন অথবা এই যে প্রদেয়, তার উপরে ফোকাস। ঠিক আছে, ওকে। এবার কিভাবে হবে তাহলে শুরু করি। দেখো, যদি এইটা ডেবিট হয় তাহলে এখানে, যদি এটা ক্রেডিট হয় তাহলে এখানে, শেষ। আচ্ছা, আর এইখানে কি হবে? অপোজিট নাম হবে। কি নাম হবে? অপোজিট। তো আমরা যে ওখানে কি করছিলাম, যখন ক্রয় জাবেদা করছিলাম, ওখানে আমাদের ডেবিট ক্রেডিট কি ছিল? ডেবিট ক্রেডিট ছিল ক্রয় হিসাব ডেবিট, আর ছিল কি পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব ক্রেডিট। পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব ক্রেডিট, এই তো ছিল আমাদের ডেবিট ক্রেডিট। ওকে, আচ্ছা। তাহলে এই যে চয়ন, চয়ন আমার কি? চয়ন আমার একজন পাওনাদার বা প্রদেয়। চয়ন কি? চয়ন হচ্ছে ক্রেডিট। চয়ন এখানে কি? ক্রেডিট। তাহলে টাকাটাও যাবে ক্রেডিটে। টাকাটা কই যাবে? ক্রেডিটে। আর এইখানে যে নাম লিখবে, এটা সবসময় কি নাম লিখতে হয়? উল্টোটা, যে হিসাব আমরা করি তার উল্টা নাম। তাহলে উল্টা নাম হচ্ছে এখানে ক্রয় হিসাব।
তার মানে ক্রয় হিসাব ডেবিট, এর জন্য এখানে নাম বসছে, আর এখানে চয়ন হিসাব ক্রেডিট, এখন এখানে বসছে। কারণ খতিয়ানকরণ নিয়ম কি, যে হিসাবটা আমরা করি সেটার অপোজিট নাম বিবরণে লিখতে হয়, আর ওইটা ডেবিট হলে ডেবিটে লিখতে হয়, ক্রেডিট হলে ক্রেডিটে লিখতে হয়। আমরা লিখে ফেলছি, তাহলে আমাদের ব্যালেন্স কোথায় গেল, ডেবিটে যাবে না ক্রেডিটে? ব্যালেন্সও ক্রেডিটে, কারণ আমাদের টাকাটা ক্রেডিটেই আছে। ওকে, তাহলে দেখো এটা আমরা কি করছি, আবারও তোমাদের জন্য বলি। চয়ন আমার একজন পাওনাদার, তাহলে চয়নের অপোজিট নাম ক্রয়, লিখে ফেলছি। চয়ন আমার পাওনাদার ক্রেডিট, ক্রেডিট পাশে বসেছি, ব্যালেন্সও ক্রেডিট পাশে গেছে, শেষ। এবার তাহলে তাপস কি করব, তাপসও তো আমার একজন পাওনাদার, তাপস আমার কি, তাপস একজন আমার পাওনাদার, ছক তো সিমিলার। তাহলে তাপসের কাছ থেকে তো আমি ক্রয় করছিলাম, তখন কি হয়েছিল, ক্রয় ডেবিট, তাপস ক্রেডিট, তাপসও তো আমার পাওনাদার। এই যে দেখো অপোজিট নাম লিখছি, তো তাপস আমার একজন পাওনাদার, তাপস ক্রেডিট, তাপসটা ক্রেডিট পাশে বসাই দিছি, ব্যালেন্সটাও যে ক্রেডিটে বসাইছি, কারণ এটা ডেবিটে বসানোর কোনো সুযোগ নাই। কারণ আমরা যে হিসাবটা করতেছি ওইটাই হচ্ছে ফোকাস, ওটা ক্রেডিট হলে ক্রেডিট, ওটা ডেবিট হলে ক্রেডিট, ডেবিট পাশে বসবে, শেষ। আর খতিয়ানের নিয়ম কি, নামটা উল্টা বসে, যে হিসাব তুমি করতেছো ওটা ক্রেডিট হলে নামটা বসবে ডেবিট। এটারও ব্যাখ্যা কি দেখো, যে ভাইয়া এটা কেন করে, তাহলে এটার আসলে কাজ কি, এটা দেখো, এটা দ্বারা বোঝায় কি জানো, এই যে আমি ক্রয় করছি, এই ক্রয় করছি কার কাছ থেকে, তাপসের কাছ থেকে, এর জন্য আমার 17,960 টাকা ক্রেডিট করা লাগছে, মানে আমি দায়বদ্ধ আছি। সহজ কথা, এখানে প্রত্যেকটা রিলিভেন্সি আছে। এইটা মানে হচ্ছে এই যে তাপস আমার ক্রেডিট হয়েছে 17,960 টাকা, কেন তাপস আমার দায় বাড়লো, কি জন্য বাড়ছে, এই যে ক্রয় করছি এই নামটা। বাট আমরা তো তোমাদের বোঝানোর জন্য বলি, এখানে যে হিসাবটা হবে এটা যদি ডেবিট হয় তাহলে নাম এখানে ক্রেডিটটা বসবে, এটা ক্রেডিট হলে নাম এখানে ডেবিট, এটা এখানে উল্টা, বাট এখানে যা আছে তাই, এটা ক্রেডিট হলে ক্রেডিট পাশে, ডেবিট হলে ডেবিট পাশে, শেষ। এই যে হচ্ছে আমরা একটা সাধারণ খতিয়ান, মানে একটা সহকারী খতিয়ান এবং সাধারণ খতিয়ান কীভাবে করে সেটা আমরা শিখলাম। সাধারণ খতিয়ান কয়টা হয় এগুলো শিখছি, এর সাথে রিলিভেন্সি যা না ছিল, অন্য অঙ্কে যা আসবে তাও এখান থেকে ইনশাল্লাহ তোমাদের আমি শিখিয়ে গেছি। সো ভাই বোনেরা, এখন হচ্ছে আমরা দেখো সিলেট বোর্ড 2025 সাল আমরা সলভ করে ফেলছি। সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ক খ গ আমরা চমৎকারভাবে এক্সপ্লেন করে করছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে এটা করবা, এবং আমি আশা করি তোমরা এটা খুব ভালো করে বুঝতে পারছো। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার আমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আমি আশা করি আমার ভাই বোনেরা খুব ভালো থাকবে এবং নিজেকে কখনোই ঠকাবে না, নিজের ভালোর জন্য যতটুকু স্যাক্রিফাইস এবং কনসেন্ট্রেশন সহকারে পড়াশোনা করা দরকার সেটা করবে। সবার জন্য অনেক শুভকামনা রাখিয়ে আমি শেষ করছি আজকের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।